নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে পেপটিক আলসার সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে পেপটিক আলসার সম্পূর্ণ সেরে যায় সেই হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কেও আপনাদের অবগত করার চেষ্টা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং পেপটিক আলসারের চিকিৎসা হোমিওপ্যাথিতে কীভাবে সম্ভব তা আপনারা জানতে পারবেন। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে পেপটিক আলসার কি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে আলসার, আমাদের পেটে আলসার হয়। আমরা শুনি না যে অমুকের পেটে আলসার হয়েছে বা অমুকের পেটে ঘা হয়েছে, অর্থাৎ আলসার কথার অর্থ হচ্ছে ঘা। এবার পেপটিক আলসার কাকে বলবো? পেপটিক আলসার হচ্ছে এমন এক ধরনের ঘা বা আলসার যা আমাদের পেটে, অর্থাৎ আমাদের পেটের পাকস্থলীতে, স্টমাক এবং ডিউডেনামে, অর্থাৎ পাকস্থলীতে এবং পাকস্থলীর নিচের যে অংশ যার নাম ডিউডেনাম, সেই ডিউডেনামে যে লিনিং রয়েছে বা যে আস্তরণ রয়েছে সেই আস্তরণে এক ধরনের ঘা হয়। সেই আস্তরণে আলসার হলে বা ঘা হলে তখন তাকে আমরা বলি পেপটিক আলসার। অর্থাৎ পেপটিক আলসার হচ্ছে এমন আলসার যা পাকস্থলী এবং ডিউডেনাম, স্টোমাক এবং ডিউডেনাম বোথ দুটোতেই একসঙ্গে হয়ে থাকে। অর্থাৎ একসঙ্গে পাকস্থলী এবং ডিউডেনামে আলসার হলে তাকে বলা হয় পেপটিক আলসার। কিন্তু শুধু পাকস্থলীতে যদি আলসার হয়, অর্থাৎ স্টোমাকে আলসার হয়, তাকে কি বলবো? তাকে কি পেপটিক আলসার বলবো? না, তখন তাকে বলা হবে স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। এবং শুধু ডিউডেনামে আলসার হলে তখন তাকে বলা হবে ডিউডেনাম আলসার। আর স্টোমাক এবং ডিউডেনাম দুটোতেই যদি একসঙ্গে আলসার হয় তখন তাকে বলা হবে পেপটিক আলসার। এবার পেপটিক আলসার হলে বা স্টোমাক এবং ডিউডেনামে দুটোতেই যদি আলসার হয় বা ঘা হয় তাহলে কি কি সিমটমস বা লক্ষণ আমরা দেখতে পাবো? তো চলুন আমরা সেই লক্ষণগুলো জেনে নিই। যে লক্ষণগুলো আমরা জানতে পারলে আমরা বুঝতে পারবো যে রোগীর মধ্যে পেপটিক আলসার হয়েছে কিনা। তো চলুন লক্ষণগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম লক্ষণ হচ্ছে পেপটিক আলসার হলে আমাদের স্টোমাক এরিয়াতে, অর্থাৎ আমাদের অ্যাবডোমেনের এপিগ্যাস্ট্রিয়ামে, নাভির ঠিক উপরে এবং আমাদের চেস্টের ঠিক নিচে মাঝ বরাবর ব্যথা হবে এবং সেই সঙ্গে জ্বালা করবে, অর্থাৎ জ্বালাজনক ব্যথা হবে। 2 নম্বর, পেপটিক আলসার হলে পেট সবসময় ফুলে থাকবে, অল্প খেলেই পেট ভারী হয়ে যাবে, গ্যাস ফর্মেশন হবে, ঘন ঘন ইরাকটেশন বা ঢেকুর উঠবে, ফ্ল্যাটুলেন্স হবে, পেটে সবসময় একটা অস্বস্তি লেগেই থাকবে এবং ইনস্ট্যান্ট ব্লোটিং অ্যাবডোমেন জাস্ট আফটার টেকিং এনি ফুড, অর্থাৎ কোনো খাবার, যে কোনো খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই পেট ফুলে যাবে এবং পেটে গ্যাস ফর্মেশন হবে। 3 নম্বর লক্ষণ হচ্ছে ফ্যাটি ফুড ইনটলারেবল, অর্থাৎ তেল মশলাদার ফ্যাটযুক্ত খাবার মোটেই সহ্য করতে পারবে না। 4 নম্বর লক্ষণ হচ্ছে পেপটিক আলসার হলে সবসময় হার্ট বার্ন হবে, অর্থাৎ গলা বুক সবসময় জ্বলতে থাকবে। 5 নম্বর, নৌজিয়া ভমিটিং দেখা দেবে, অর্থাৎ কিছু খেতে ইচ্ছে করবে না, কিছু খাওয়ার নাম নিলেই বা খেতে বসলেই বমি বমি পাবে এবং অনেক সময় বমি হয়েও যেতে পারে, সেই সঙ্গে বেশি খেতে পারবে না। আর কিছু খেলে মনে হবে যা কিছু খেয়েছে সব কিছু বমি হয়ে বেরিয়ে যাবে। এই কন্ডিশনকে বলা হচ্ছে ডিসপেপসিয়া। যদি কোনো রোগীর মধ্যে এই ধরনের ডিসপেপসিয়া দেখা যায়, বমি বমি ভাব দেখা যায়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেই রোগীর পেপটিক আলসার হতে পারে। এগুলি হচ্ছে মূল লক্ষণ। লক্ষণ আরও থাকতে পারে। তো এই পেপটিক আলসার তো এমনি এমনি হবে না, এই পেপটিক আলসার হওয়ার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তাহলে আমরা এখন জেনে নিই যে সেই নির্দিষ্ট কারণগুলি কি কি। পেপটিক আলসারের কারণগুলির মধ্যে প্রথম কারণ হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, অর্থাৎ
হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের স্টোমাকে বা ডিউডিনামে যদি ইনফেকশন সৃষ্টি করে তখন এই ধরনের ডিসপেপসিয়া বা পেপটিক আলসার তৈরি হয়। 2 নম্বর, যারা রেগুলার সার্টেন পেন রিলিভার মেডিসিন ইউজ করেন, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, প্যারাসিটামল ইত্যাদি গ্রুপের মেডিসিন যারা ব্যবহার করেন তাদের পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এর পাশাপাশি আরও যে কারণগুলি পেপটিক আলসার হওয়ার জন্য দায়ী সেই কারণগুলি হচ্ছে স্মোকিং, অর্থাৎ যারা প্রচুর পরিমাণে ধূমপান করেন তাদের পেপটিক আলসার হতে পারে। যারা ডেইলি অ্যালকোহল কনজিউম করেন, অর্থাৎ যারা রেগুলার মদ্যপান করেন তাদের পেপটিক আলসার হতে পারে। যারা প্রতিনিয়ত স্ট্রেস টেনশনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন, অর্থাৎ যাদের টেনশন বেশি, যারা অনেক বেশি মানসিক চিন্তাভাবনা করেন তাদের ডিসপেপসিয়া, পেপটিক আলসার ইত্যাদি সমস্যাগুলো হতে পারে। সেই সঙ্গে যাদের ইটিং হ্যাবিটের মধ্যে যারা তেল মশলাদার খাবার, স্পাইসি খাবার খেতে বেশি পছন্দ করেন, আর হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক পরিশ্রম মোটেই করেন না তাদের পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সেই সঙ্গে যাদের কনস্টিপেশন রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, যারা আনহেলদি ডায়েট, অস্বাস্থ্যকর খাবার দাবার গ্রহণ করেন, আর সেই সঙ্গে যারা অনিদ্রা রোগে ভোগেন, অর্থাৎ যাদের রাত্রেবেলা পরিপূর্ণ ঘুম হয় না, ইনসোমনিয়াতে ভোগেন, তাদের পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এবার পেপটিক আলসার হয়েছে কিনা তা আমরা কেমন করে বুঝতে পারবো? তার কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে। তাহলে সেই পরীক্ষা নিরীক্ষা বা টেস্টগুলি কী কী? 1 নম্বর টেস্ট হচ্ছে এইচ পাইলোরি টেস্ট। এই টেস্ট কীভাবে করা হবে? ব্লাড টেস্ট, স্টুল টেস্ট এবং ব্রেথ টেস্ট, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের টেস্ট থেকে বোঝা যাবে যে পেপটিক আলসার হয়েছে কিনা বা এইচ পাইলোরি ইনফেকশন হয়েছে কিনা। আর 2 নম্বর টেস্ট হচ্ছে এন্ডোস্কোপি। আপার যে এন্ডোস্কোপি করলে বোঝা যাবে যে পেপটিক আলসার হয়েছে কিনা। এবার ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, অর্থাৎ পেপটিক আলসারের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কতটা কার্যকরী। বন্ধুরা, পেপটিক আলসারের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খুবই ভালো ফলদায়ক, অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে পেপটিক আলসার সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব। পেপটিক আলসার হলে আমরা কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি অ্যাজ পার সিমটোমেটোলজি, অর্থাৎ সিমটমস অনুযায়ী। যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন খেলেই হবে না, রোগীর সিমটমস অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করতে হবে। পেপটিক আলসারে আক্রান্ত দুটো রোগীর মধ্যে একই ওষুধ কিন্তু লাগবে না, সেক্ষেত্রে দুজনের কিন্তু দুটি হোমিওপ্যাথিক ওষুধ লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সিমটমস বিচার করে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দুটো কন্ডিশন বিচার করে আমরা মেডিসিন সিলেকশন করতে পারি। অ্যাকুইট কন্ডিশনে নাক্সভোম, কোলোসিনথিস এবং কার্বোভেজ, এই 3টি মেডিসিন অ্যাকুইট কন্ডিশনে পেপটিক আলসারে অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরপর হচ্ছে ক্রনিক কন্ডিশন, অর্থাৎ যাদের দীর্ঘদিন থেকে যারা পেপটিক আলসারে ভুগছেন তাদের জন্য যে মেডিসিনগুলি সবথেকে বেশি কার্যকরী সেই মেডিসিনগুলি হচ্ছে মার্কসল, লাইকোপোডিয়াম, পালসেটিলা, ফসফরাস, ক্যালক্রিয়া কার্ব, সালফার। এই সমস্ত মেডিসিনগুলো পেপটিক আলসারের জন্য অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। তবে এই মেডিসিনগুলো সবগুলো একসঙ্গে নয়, যে কোনো একটা মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে অ্যাজ পার সিমটোমেটোলজি, অর্থাৎ সিমটমস অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনাদেরকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু পেপটিক আলসার সম্পূর্ণভাবে সারবে। এবং সেটা সিমটমস অনুযায়ী, অর্থাৎ রোগীর রোগ লক্ষণের সঙ্গে মেডিসিনের যে সিমটমস রয়েছে সেই সিমটমস মিললে তবেই কিন্তু আপনারা সেই মেডিসিনটি ব্যবহার করবেন। সিমটমস না মিললে কিন্তু ওষুধে কাজ হবে না। এই হোমিওপ্যাথিক মেডিসিনের সিমটমস সম্পর্কে এই ভিডিওর পার্ট 2 ভিডিওতে আলোচনা করব এবং সেই ভিডিওতে আমরা পেপটিক আলসারের কোন কোন রোগ লক্ষণে আমরা কোন কোন মেডিসিন ব্যবহার করব সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং কোন কোন পোটেন্সিতে আমরা মেডিসিনগুলো ব্যবহার করব সেই সম্পর্কেও আলোচনা করব। আজকের পেপটিক আলসার সম্পর্কে আলোচনা আপনাদের কেমন লাগলো? আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন। বাই।